নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড় চিংড়ি বা এঁচোড় কষা তো আপনারা সকলেই খেয়েছেন, তবে এঁচোড়ের কোপ্তা কারিও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আর আজ আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে এই কোপ্তা কারি তৈরি করে নিয়েছি, আর খেতেও কিন্তু এটি দুর্দান্ত হয়েছে। তাহলে চলুন দেরি না করে চটপট এগিয়ে যাওয়া যাক আমার আজকের রেসিপির দিকে। এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে নিচ্ছি, তাই এঁচোড় তো লাগছেই। আর তার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের এঁচোড়ের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই কেটে নেওয়া এঁচোড়টিকে একটি প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিছুদিন আগেই আমি আপনাদের সাথে এঁচোড় চিংড়ির রেসিপিও শেয়ার করেছি। যদি আপনারা মিস করে গিয়ে থাকেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল অ্যাড করার কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই। এঁচোড় সেদ্ধ হওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু জল অ্যাড করলেই যথেষ্ট। আর অ্যাড করছি 2 চা চামচ পরিমাণে নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ সর্ষের তেল। কুকারের ঢাকনা বন্ধ করে কুকারটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুন, হলুদ, তেল সবকিছু এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিলিয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম হাইতে করে 2 থেকে 3টি সিটি দিয়ে এঁচোড়টিকে সেদ্ধ করে নিচ্ছি এবং তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারটিকে একপাশে নামিয়ে রাখছি এবং কুকারের ঢাকনা স্বাভাবিকভাবে খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসার পর আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু এঁচোড়টি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চামচ দিয়ে এঁচোড়ের টুকরোগুলিকে হালকা প্রেস করলেই কিন্তু এটি ভেঙে যাচ্ছে, তার মানেই বোঝা যাচ্ছে এঁচোড়টি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কুকার থেকে সমস্ত এঁচোড়ের টুকরোগুলিকে তুলে নিয়ে আমি একটি ছাঁকনির মধ্যে 10 মিনিটের জন্য আলাদা করে রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটি পুরোপুরিভাবে ঝরে যায়। জল ঝরিয়ে নেওয়া এঁচোড়টিকে আমি একটি বড় কাদুচু থালার মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে বড় গামলা বা যে কোনো বড় পাত্রের মধ্যে এটিকে নিয়ে নিতে পারেন। বড় পাত্রের মধ্যে নিলে মাখতে কিন্তু ভীষণই সুবিধে হয়। এঁচোড়ের টুকরোগুলিকে আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি, যতটা সম্ভব যাতে এর মধ্যে কোনো রকমের দানা না থাকে সেভাবে করেই কিন্তু আমি চটকে এগুলিকে মেখে নিচ্ছি। ভালোভাবে এঁচোড়টিকে চটকে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো ড্রাই রোস্ট করে নেওয়া বেসন। তবে চাইলে আপনারা এর পরিবর্তে ছোলার ছাতুরও ব্যবহার করে নিতে পারেন। এবারে এতে অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া কাজু কিশমিশ। এই সব কিছু দিয়ে এবারে এঁচোড়টিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি এবং 2টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে এখানে ঝালের পরিমাণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আবারও সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আদা এবং কাঁচা লঙ্কা কুচি যখন আমি মশলা অ্যাড করেছি তখনই আপনারা অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তাই আমি পরে অ্যাড করে নিয়েছি। ভালোভাবে সবকিছু মেখে নেওয়ার পর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে বলের আকারে গড়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের কোপ্তা গড়ে নিয়েছি, তবে আপনারা চাইলে একটু ছোট আকারেও কিন্তু কোপ্তাগুলিকে গড়ে নিতে পারেন। এঁচোড় চিংড়ি বা এঁচোড় কষা তো আপনারা প্রায়শই খেয়ে থাকেন, তবে অনুরোধ রাখবো এভাবে এঁচোড়ের কোপ্তা কারিও একদিন ট্রাই করে দেখার। এটি ফ্রাইড রাইস, পোলাও বা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানে কিন্তু সমস্ত কোপ্তাগুলিকে আমার গড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলিকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে তেলটিকে খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং তারপর গড়ে নেওয়া কোপ্তা একে একে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবারে মিডিয়ামে রেখে কোপ্তাগুলিকে উল্টে পাল্টে চারিদিক থেকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু কোপ্তাগুলিকে ভাজা যাবে না, না হলে ওপরে খুব তাড়াতাড়ি রং চলে আসবে, ভেতরে কিন্তু কোপ্তাগুলি ভালোভাবে একদমই ভাজা হবে না।
মিনিট চারেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তবে চাইলে এভাবেও কিন্তু কোপ্তাগুলিকে আপনারা সস বা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। প্রথম ব্যাচের কোপ্তাগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলিকেও আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। আমি যে আজ কোপ্তাকারিটি তৈরি করে নিয়েছি এটি যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা কিন্তু সপ্তাহের যে কোনো দিনই এটি ঘরে তৈরি করে নিতে পারেন। দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে 2 টেবিল চামচ তেল রেখে বাকি তেলগুলিকে আমি একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে আমি কারিটিকে তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে অ্যাড করছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরা এবং 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি আকারের টমেটোর পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে সমস্ত জলীয় ভাব শুকিয়ে আসছে। মিনিট 3 সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর টমেটোর মধ্যে যে জলীয় ভাব ছিল সেটি পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা এবং পাকা লঙ্কার পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। একই সাথে 1 টেবিল চামচ জল অ্যাড করে মশলাগুলিকে সবকিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি লোতেই রেখেছি। মশলাটি কষিয়ে নিতে নিতেই চট করে আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করছি 8 থেকে 10টি কাজু বাদাম, 12 থেকে 15টি কিশমিশ, 1 টেবিল চামচ চারমগজ, 1 চা চামচ পোস্ত, 2 টেবিল চামচ টক দই এবং 3 থেকে 4টি ফ্রেশ নারকেলের টুকরো। এবারে এর মধ্যে 2 টেবিল চামচ আমি জল অ্যাড করে দিচ্ছি এবং জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমরা যে মশলাটিকে কষিয়ে নিচ্ছিলাম সেটিও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আমাদের তৈরি করে নেওয়া পেস্টটিকে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতেই রেখে মিনিট 2 সময় ধরে সবকিছু একসাথে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এর মধ্যে কাজু চারমগজের পেস্ট ব্যবহার করে নিয়েছি তাই এখানে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, না হলে কড়াইয়ের তলায় মশলাটি লেগে ধরতে পারে। 2 মিনিট ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু পেস্ট লাগা ছিল সেই পেস্টটিকেই জল দিয়ে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে সেই জল অ্যাড করে নিয়েছি। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্রেভি ফুটে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। নুন এবং গরম মশলা একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলিকে। সমস্ত কোপ্তাগুলিকে অ্যাড করে নেওয়ার পর হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য কোপ্তাটিকে রান্না করে নিচ্ছি। এঁচোড় খেতে যারা পছন্দ করেন না তাদের যদি এভাবে কোপ্তা বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু এই কোপ্তা অনায়াসে খেয়ে নেবেন। 5 মিনিট রান্না করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এটি নামিয়ে নেওয়ার পর কিন্তু গ্রেভি আরও কিছুটা টেনে যাবে। তাই আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই পরিবেশন করব এঁচোড়ের কোপ্তাকারি। আজ আমি এই কোপ্তাকারি বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করেছি আর এটি সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা,
দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।